আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রোকসানা ইভা। শুরুতে ইউপে সংবাদ শিরোনাম। ট্রাফিক সচেতনতা কর্মসূচির প্রথম দিনে রাজধানীতে যত্রতত্র যাত্রীবাহী গাড়ি থামতে দেওয়া হচ্ছে না। বন্ধ রয়েছে বিভিন্ন রুটের লেগুনা পরিবহন। নাজিমুদ্দিন রোডের কারাগারে চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলার বিচার কাজ শুরু। আদালতে উপস্থিত হয়ে ন্যায় বিচার না পাওয়ার আশঙ্কা খালেদা জিয়ার। গণতন্ত্র সুপ্রতিষ্ঠিত বলেই জনগণ তাদের পছন্দের প্রার্থীকে নির্বাচিত করতে পারছে। রাজশাহী ও সিলেট সিটির নবনির্বাচিত মেয়রের শপথ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী। এবং পদ্মার অব্যাহত ভাঙনে ক্রমেই ছোট হচ্ছে শরীয়তপুরের নড়িয়া উপজেলার মানচিত্র। নদীগর্ভে প্রায় বিলীন ২০০ বছর পুরনো মুলফতগঞ্জ বাজার। শুনছিলেন ইউপে সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। মাসব্যাপী ট্রাফিক সচেতনতা কর্মসূচির প্রথম দিনে স্ট্যান্ড ছাড়া রাস্তায় যত্রতত্র যাত্রীবাহী গাড়ি থামতে দেওয়া হচ্ছে না। বন্ধ রয়েছে বিভিন্ন রুটের লেগুনা পরিবহনও। চেকপোস্ট বসিয়ে লাইসেন্স ও পরিবহনের ফিটনেস চেক করায় যানজট ও গণপরিবহন সংকটে দুর্ভোগ বেড়েছে নগরবাসীর। বিস্তারিত জানাচ্ছেন শরফুল আলম। মাসব্যাপী ট্রাফিক সচেতনতা কর্মসূচি শুরু করেছে ডিএমপি। নিরাপদ সড়ক পারাপারে জেব্রা ক্রসিং ও ফুট ওভারব্রিজ ব্যবহার বাড়ানো হচ্ছে। নির্দিষ্ট স্থান ছাড়া রাস্তা পার হতে দেয়া হচ্ছে না। এই কর্মসূচিতে পুলিশের পাশাপাশি বিভিন্ন সংস্থার স্বেচ্ছাসেবীরাও পথচারীদের সহায়তা দিচ্ছেন। জেব্রা ক্রসিং দিয়ে নিয়ম অনুসারে পার হচ্ছে, এটা যাত্রীদের জন্য সুবিধা, আর যারা নিয়মকানুন মেনটেন করছে তাদের অনেক ভালো আর কি। নিচে দিয়ে যত্রতত্রভাবে আমি ক্রসিং করতেছি। অতএব যারা এখানে থাকে জনগণেরও সচেতন হতে হবে, আর আইন শৃঙ্খলা বাহিনীর তো তারা আছেই। নিরাপত্তা বাড়বে, অ্যাক্সিডেন্ট কম হবে। বুধবার থেকে বাস স্ট্যান্ড ছাড়া রাস্তায় যেখানে সেখানে যাত্রীবাহী গাড়িও থামতে দেওয়া হচ্ছে না। বন্ধ রয়েছে বিভিন্ন রুটে চলা লেগুনা পরিবহনও। আর ফিটনেস ও লাইসেন্স না থাকায় গণপরিবহনের সংকট হওয়ায় ভোগান্তি বাড়ে নগরবাসীর। যাত্রী তো স্যার আইলে আমার গুতায় খোলো, তাড়াতাড়ি খোলো, নাইমে যাবো, আমরা কি করবো? আধা ঘন্টা মতো দাঁড়িয়েছি, যাবো গাবতলি, গাড়ি পাইতাছি না। সড়কে শৃঙ্খলা ফেরাতে বিশেষ নজর রাখা হচ্ছে হেলমেটবিহীন মোটরসাইকেল, কালো কাচ ব্যবহারকারী গাড়ি, অনুমোদনহীন হাইড্রোলিক হর্ন ও অবৈধভাবে ফ্ল্যাগ স্ট্যান্ড ব্যবহারকারীদের দিকে। লাইসেন্স চেক করে শুধু মামলা দেয়, এই আর কি। অতিরিক্ত ভাড়া আদায়, অতিরিক্ত যাত্রী, এগুলো আমরা দেখতেছি। সিএনজির ক্ষেত্রেও আমরা ঠিক একই ব্যবস্থা, মিটারে না গেলে এটার বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছি। যানবাহনে শৃঙ্খলা এবং যানজট সহনীয় পর্যায়ে না আসা পর্যন্ত এই কর্মসূচি চলবে বলে জানিয়েছে পুলিশ। শরফুল আলম, এটিএন বাংলা, ঢাকা। জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় ন্যায় বিচার না পাওয়ার আশঙ্কার কথা জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। পুরান ঢাকার নাজিমুদ্দিন রোডে পুরাতন কারাগারে স্থাপিত বিশেষ জজ ডক্টর মোহাম্মদ আখতারুজ্জামানের আদালতে হাজির হয়ে তিনি আশঙ্কার কথা জানান। এ সময় নিজেকে অসুস্থ দাবি করে বেগম জিয়া বলেন, তার পক্ষে বারবার আদালতে উপস্থিত হওয়া সম্ভব নয়। আদালত ইচ্ছামতো সাজা দিতে পারেন। বকশীবাজারের বিশেষ আদালতের পরিবর্তে আজই প্রথম নাজিমুদ্দিন রোডের কারাগারে স্থাপিত আদালতে বেগম জিয়ার বিরুদ্ধে দুর্নীতি মামলার বিচারকাজ শুরু হলো। তবে আসামি পক্ষের কোনো আইনজীবী উপস্থিত না হওয়ায় আজ এ মামলার যুক্তিতর্ক অনুষ্ঠিত হয়নি। মামলার পরবর্তী শুনানি ১২ ও ১৩ সেপ্টেম্বর। ওই দিন পর্যন্ত বেগম জিয়া সহ বাকি আসামিদের জামিন বহাল রাখা হয়েছে। চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় গত ৮ ফেব্রুয়ারি ৫ বছরের কারাদণ্ড পাওয়ায় দীর্ঘ ৭ মাস পর এই প্রথম আদালতে হাজির হলেন বেগম খালেদা জিয়া। জেল কোডের বিধান আছে, যে কোনো বাসভবন, যে কোনো স্থানকে কারাগার হিসাবে ঘোষণা তারা দিতে পারেন। তার মানে সমগ্র সাবেক কেন্দ্রীয় কারাগার পুরোটা কারাগার এই কথা বলা যাবে না, কারণ এটা কোনো কারাগার না, কারাগারের অংশও না, কারাগার হিসাবে বিবেচিত হয় না। এবং এখানে কোনো একটি ভবন ছাড়া আর এখানে পরিত্যক্ত ভবন, সবই ভবন পরিত্যক্ত অবস্থায় আছে, এখানে কেউ বসবাস করে না। 50 ফিট বাই 20 ফিট একটা রুমে সাংবাদিক ভাইরা আপনারাও ছিলেন পিছনে দাঁড়ানো, যে এখানে আদালতের পরে ম্যাডামকে আনা হলো, একটা হুইল চেয়ারে 12টার সময় আনা হলো, এবং হুইল চেয়ারে উনি বসে থাকলেন, কারণ ওনার বাম পাটা এবং বাম হাতটা সঠিকভাবে চলছে না। খালেদা জিয়ার মুক্তির দাবিতে রাজধানী সহ সারা দেশে ৮ সেপ্টেম্বর মানববন্ধন এবং ১২ সেপ্টেম্বর প্রতীকী অনশন কর্মসূচি পালন করবে বিএনপি। নয়াপল্টন কেন্দ্র কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলের মুখপাত্র রুহুল কবির রিজভী এ কর্মসূচি ঘোষণা করেন।
তিনি জানান ৮ সেপ্টেম্বর শনিবার সকাল ১১টা থেকে ১২টা পর্যন্ত জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধনের মূল কর্মসূচি অনুষ্ঠিত হবে। ১২ সেপ্টেম্বর প্রতীকী অনশন কর্মসূচির জন্য রাজধানীর রমনা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট অথবা মহানগর নাট্যমঞ্চে অনুমতি চাওয়া হবে। গণতন্ত্র সুপ্রতিষ্ঠিত বলেই জনগণ তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে নির্বাচিত করতে পারছেন বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নিজ কার্যালয়ে রাজশাহী এবং সিলেট সিটি কর্পোরেশনের নবনির্বাচিত ২ মেয়রকে শপথ পাঠ অনুষ্ঠানে তিনি কথা বলেন। আগামী জাতীয় নির্বাচনে যে দলই ক্ষমতায় আসুক দেশের উন্নয়ন অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন প্রধানমন্ত্রী। বিস্তারিত জানাচ্ছেন শেখ নাজমুল হক সৈকত। রাজশাহী ও সিলেট সিটি কর্পোরেশনের নবনির্বাচিত মেয়র আওয়ামী লীগের AHM খায়রুজ্জামান লিটন এবং বিএনপির আরিফুল হক চৌধুরীকে শপথ পাঠ করান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে ২ সিটির ৭৬ জন কাউন্সিলরকে শপথ পাঠ করান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন। এ সময় দলমত নির্বিশেষে মানুষের সেবায় দায়িত্ব পালন করতে নির্বাচিত জনপ্রতিনিধিদের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী। আপনারা যে দলই করেন না কেন, আপনাদের সবসময় মাথায় এটাই রাখতে হবে যে জনগণের সেবক হিসেবে কাজ করতে হবে। আমার কাছ থেকে সব রকম সহযোগিতা আপনারা পাবেন, এটুকু আমি ওয়াদা দিতে পারি। আবার পাশাপাশি এটাও বলবো, যদি সেখানে কোনো অনিয়ম হয়, যদি সেখানে কোনো ধরনের দুর্নীতি, সন্ত্রাস, জঙ্গিবাদ বা কোনো কিছু হয়, সে যে দলেরই হোক সে কিন্তু রেহাই পাবে না। গণতন্ত্র এবং মানুষের ভোটের অধিকার নিশ্চিত করা হয়েছে বলে জানান শেখ হাসিনা। গণতন্ত্র মানে জনগণের ভোটের অধিকার, অর্থাৎ সাংবিধানিক অধিকার। কাজে সেই অধিকারের প্রতি আমরা সম্পূর্ণভাবে নিবেদিত এবং আমরা চাই যে জনগণের অধিকার জনগণের হাতেই থাকবে। আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব, এই স্লোগানটা আমারই ছিল, আপনারা জানেন। জনগণের মৌলিক অধিকার তারা প্রয়োগ করবে, তাদের মনমতো প্রার্থী নির্বাচিত করবে, মনমতো সরকার নির্বাচিত করবে এবং আমি আশা করি যে সরকারই আসবে শুধু নিজেকে ধনশালী সম্পদশালী করবে না, জনগণ যেন ধনশালী সম্পদশালী হয় সেদিকেই নিবেদিত প্রাণ হয়ে কাজ করবে। উন্নয়নশীল দেশের মর্যাদা ধরে রাখতেও সকলের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী। শেখ নাজমুল হক সৈকত, ATN বাংলা, ঢাকা। বাংলাদেশ বিমানকে লাভজনক প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিমানের বোয়িং উড়োজাহাজ 787-8 ড্রিমলাইনার আকাশবিনার উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এই নির্দেশ দেন। এ সময় নভেম্বরে আরও একটি ড্রিমলাইনার আনার ঘোষণা দেন তিনি। বাংলাদেশের ভৌগোলিক অবস্থানের গুরুত্ব তুলে ধরে শেখ হাসিনা বলেন, এর সুবিধা নিতে আরও আধুনিক বিমানবন্দর গড়ে তোলা হবে। সর্বোচ্চ নিরাপত্তা ও আন্তরিকতার সাথে কাজ করতে বিমানের কর্মীদের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী। সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীন দেশের জন্য প্রযুক্ত একটা ড্রিম লাইনার চলে আসবে কিন্তু নভেম্বর মাসে। তাছাড়া আমরা কানাডার সঙ্গে চুক্তি করেছি আরও 3টা -8 বম্বার্ডিয়ার উড়োজাহাজ আসবে। তাতে আমাদের আভ্যন্তরীণ এবং আঞ্চলিক যোগাযোগটা আরও আমরা বাড়াতে পারবো, সেই ব্যবস্থা আমরা নিতে পারবো। আমি চাই বিমানের সাথে যারা কর্মরত প্রত্যেকে আন্তরিকতার সাথে কাজ করবেন, যেন এই কোনো বদনাম না হয়, আমাদের দেশের জন্য সুনাম হয়। পদ্মার অব্যাহত ভাঙনে ক্রমেই ছোট হচ্ছে শরীয়তপুরের নড়িয়া উপজেলার মানচিত্র। আতঙ্কে বাড়িঘর সরিয়ে নিচ্ছেন স্থানীয় কয়েকশো বাসিন্দা। নদীগর্ভে প্রায় বিলীন হয়ে গেছে 200 বছর পুরনো মুলফতগঞ্জ বাজার। যে কোনো সময় বিলীন হতে পারে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সও। ভাঙন আতঙ্কে এলাকায় বন্ধ করে দেওয়া হয়েছে বিদ্যুৎ সরবরাহ। শরীয়তপুর প্রতিনিধি রকুনুজ্জামান পারভেজের রিপোর্ট, জানাচ্ছেন কেরামতুল্লাহ বিপ্লব। টানা 7 দিন ধরে চলছে এমন ভাঙন পদ্মা তীরের নড়িয়ায়। গেল দুদিনে নদীগর্ভে চলে গেছে মুলফতগঞ্জ বাজারের বেশিরভাগ অংশ। বাজারের 200-এরও বেশি দোকানপাট এখন নিশ্চিহ্ন। আমাদের মানুষগুলো একদম ফকির হয়ে কাঙ্গালের মতন বাঁচতেছে। থাকার জায়গা নেই, যাওয়ার জায়গা নেই, রাস্তা নেই, কই যাইবো, কই দাঁড়াইবো। আমাদের কেউ নাই, আশা আর কেউ দিবে না, ভরসা কে দিবে সান্ত্বনা, একমাত্র উপর আল্লাহ। ভাঙনের বড় হুমকিতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। স্রোত আর পানির তোর যেভাবে বাড়ছে তাতে সরকারি এই প্রতিষ্ঠানও যে কোনো সময় নদীগর্ভে চলে যেতে পারে। স্বাস্থ্য কমপ্লেক্সের সামনের 25টি ঔষধের দোকান এরই মধ্যে নদীতে তলিয়ে গেছে। কোটি কোটি টাকা সম্পদ ব্যাঙ্গালোর নদী তলিয়ে গেল। এখন হসপিটাল অকার্য হয়ে গেছে। এই যে আমরা যে কোনোখানে কোনো বাগনে আগনে কোনোখানে থাকুন, এই জায়গাও পাইতেছি না। ভাঙনের এই তাণ্ডবে
আতঙ্কিত মুলফতগঞ্জ বাজারের প্রায় ১,৫০০ ব্যবসায়ী। বাজারটির ওপর এই এলাকার অন্তত ১৫,০০০ পরিবার নির্ভরশীল। ব্যবসা প্রতিষ্ঠান ছাড়াও মুলফতগঞ্জ বাজারে রয়েছে সরকারি বেসরকারি বিভিন্ন সেবাদানকারী প্রতিষ্ঠানের অফিস ও কার্যালয়। তাৎক্ষণিকভাবে ভাঙন রোধে জিও ব্যাগ ফেললেও তা কোনো কাজে আসছে না। শুধুমাত্র এই বিগত 2 দিনে 100-র মতো দোকানপাট ঘরবাড়ি হচ্ছে নদীগর্ভে বিলীন হয়ে গেছে এবং বর্তমানে মুলফতগঞ্জ বাজারের প্রায় 1200 থেকে 1500 দোকানপাট এবং মুলফতগঞ্জ 50 শয্যা বিশিষ্ট হসপিটালটা খুবই ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সরকারি পর্যায়ে সহায়তার ঘোষণা দিয়েছেন স্থানীয় প্রশাসন, তবে তা একেবারেই সামান্য। এই বাজারটিকে আমরা যাতে পূর্বের অবস্থায় রাখতে পারি বা এর চেয়ে ভালোভাবে যাতে আমরা বাজারটা রাখতে পারি, সেজন্য আমরা ঊর্ধ্বতন সংশ্লিষ্ট পর্যায়ে কথা বলে আমরা যা স্থান নির্ধারণ করে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। অন্যদিকে ভাঙনে আতঙ্কিত হয়ে পড়েছে কেদারপুর ও পূর্ব নড়িয়া গ্রামের প্রায় ২,০০০ পরিবার। সোমবার থেকে দুটি গ্রামের প্রায় 450 পরিবার তাদের বসতঘর সরিয়ে নিয়েছে। বন্ধ রাখা হয়েছে ওই এলাকার বিদ্যুৎ সরবরাহ। নড়িয়ার এই ভাঙন শুরু হয় গত জুনে। আগস্টের শেষ দিকে ভাঙনে 2 জনের মৃত্যু হয় সেখানে। নিখোঁজ হন 7 জন। গত বছরও বাজার থেকে 3 কিলোমিটার দূরে ছিল পদ্মা নদী। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। এবার শেয়ার বাজারের খবর। ঢাকা স্টক এক্সচেঞ্জকে প্রযুক্তিগত এবং পণ্যের মান উন্নয়ন সহ সব ধরনের সহযোগিতা করবে চীনের সেনজেন ও সাংহাই স্টক এক্সচেঞ্জের কনসোর্টিয়াম। রাজধানীর সোনারগাঁ হোটেলে এক সংবাদ সম্মেলনে চীনের সাংহাই স্টক এক্সচেঞ্জের প্রতিনিধি জি ওয়েনহাই কথা বলেন। সংবাদ সম্মেলনে ডিএসসির পরিচালক বিচারপতি সিদ্দিকুর রহমান মিয়া, সাবেক সভাপতি রকিবুর রহমান ও মিনহাজ মান্নান ইমন সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ডিএসসির পরিচালক জি ওয়েনহাই বলেন, ডিএসসি প্রযুক্তিকে আরও শক্তিশালী, স্টক এক্সচেঞ্জের মান উন্নয়ন এবং অন্যান্য সব ধরনের সহযোগিতা করবে চীনা কনসোর্টিয়াম। স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট শক্তিশালী না হওয়া পর্যন্ত এই সহযোগিতা অব্যাহত থাকবে। চীনা কনসোর্টিয়াম থেকে পাওয়া অর্থ স্টেক হোল্ডাররা পুঁজিবাজারে বিনিয়োগ করলে ধারাবাহিকভাবে উন্নয়ন হবে বলে আশা করেন ডিএসসি ব্যবস্থাপনা পরিচালক KAM মাজিদুর রহমান। জেনেক্স ইনফোসিস লিমিটেডের আইপিও অনুমোদন দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন। 10 টাকা অভিহিত মূল্যে 2 কোটি সাধারণ শেয়ার ছেড়ে পুঁজিবাজার থেকে 20 কোটি টাকা সংগ্রহ করবে কোম্পানিটি। উত্তোলিত অর্থ দিয়ে কোম্পানির কল সেন্টারের ব্যবসা সম্প্রসারণ, আংশিক ঋণ পরিশোধ এবং আইপিও খরচ খাতে ব্যয় করবে। 2017 সালে 30 জুন সমাপ্ত হিসাব বছরে নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে 1 টাকা 89 পয়সা। পুনঃমূল্যায়ন ছাড়া শেয়ার প্রতি সম্পদ মূল্য দাঁড়িয়েছে 13 টাকা 96 পয়সা। বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানি লিমিটেড BSCCL এর শেয়ার দর বাড়ার পেছনে মূল্য সংবেদনশীল তথ্য নেই বলে জানিয়েছে কোম্পানিটি। গত কয়েক কার্যদিবস ধরে একটানা কোম্পানিটির শেয়ার দর বাড়ছে। গত 30 আগস্ট এ শেয়ারের দর ছিল 89 টাকা 80 পয়সা, আর 3 সেপ্টেম্বর লেনদেন হয়েছে 98 টাকা 70 পয়সা। স্বল্প সময়ে অস্বাভাবিক দর বাড়ার কারণ জানতে চেয়ে কোম্পানিটিকে নোটিশ দেয় ঢাকা স্টক এক্সচেঞ্জ কর্তৃপক্ষ। আজ ডিএসসিতে 115 টাকা 30 পয়সা পর্যন্ত শেয়ারটির দর ওঠে। VFS থ্রেড ডাইং লিমিটেডের লেনদেন আগামী 9 সেপ্টেম্বর শুরু হবে। ওই দিন পুঁজিবাজারে এন ক্যাটাগরিতে কোম্পানিটির শেয়ার লেনদেন শুরু হবে। ডিএসসিতে কোম্পানিটির ট্রেডিং কোড হবে VFS TDL, আর কোম্পানি কোড হবে 17,478। গত 13 আগস্ট লটারিতে বরাদ্দ পাওয়া শেয়ার বিনিয়োগকারীদের বিও হিসাবে জমা হয়েছে। 10 টাকা অভিহিত মূল্যে 2 কোটি 20 লাখ শেয়ার ইস্যু করে 22 কোটি টাকা উত্তোলন করে কোম্পানিটি। আগামী জাতীয় সংসদ নির্বাচনে 300 আসনে প্রার্থী দেবে জাতীয় পার্টি। এছাড়া দলটি নির্বাচনে জোটবদ্ধ হবে কিনা এ নিয়ে দলের প্রেসিডিয়ামের বৈঠকে আলোচনা হবে বলে জানিয়েছেন পার্টির মহাসচিব রুহুল আমিন হাওলাদার। দলের বনানী কার্যালয়ের প্রেসিডিয়ামের বৈঠকে চলমান রাজনৈতিক পরিস্থিতি, নির্বাচন ও আসন বণ্টন সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। জাতীয় নির্বাচনে আমাদের 300 সিটে মনোনয়ন প্রসঙ্গে এবং এক পর্যায়ে গিয়ে আমরা যে জাতীয় সম্মিলিত জোট গঠন করেছি তাদের বিষয়টিও আমরা আলোচনা করছি। একই সাথে জোট সম্প্রসারণ হতে পারে সে সম্ভাবনাকে নিয়েও আমাদের কথা চলছে। চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে 45টি স্বর্ণের বারসহ 2 যাত্রীকে আটক করেছে কাস্টমস কর্তৃপক্ষ।
কাস্টমস জানিয়েছে সকালে ওমানের রাজধানী মাস্কট থেকে আসা ইউএস বাংলার ফ্লাইটের যাত্রী গিয়াসুদ্দিন এবং দুবাই থেকে আসা যাত্রী রবিউল হাসানের ব্যাগ তল্লাশি করে 5 কেজি 343 গ্রাম ওজনের 45টি স্বর্ণের বার জব্দ করা হয়। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে কাস্টমস। এবার আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। আদ্দিন পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশনের সহযোগিতায় যশোরের মনিরামপুর উপজেলার বিপ্রকোনা গ্রামে গড়ে উঠেছে বেশ কিছু অ্যালুমিনিয়ামের কড়াই তৈরির কারখানা, যার ফলে গ্রামটি পরিচিতি পেয়েছে কড়াই কারখানার গ্রাম হিসেবে। উৎপাদিত কড়াই উন্নত মানের হওয়ায় চাহিদাও অনেক বেশি। কারখানাগুলোকে কেন্দ্র করে কর্মসংস্থানের সুযোগ বাড়ায় বেকার সমস্যার সমাধান হয়েছে অনেকের। যশোর থেকে শাহনারা বেগমের রিপোর্ট, জানাচ্ছেন শফিউল আলম সুজন। বদলে গেছে যশোরের বিপ্রকোনা গ্রামের পাল সম্প্রদায়ের জীবন। 2004 সালে আদ্দিন পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশনের সহযোগিতায় অলোক রানী প্রথম গড়ে তোলেন পূজা মেটাল নামে একটি কড়াই কারখানা। এরপর তাকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি। বেড়েছে বিনিয়োগ, ছড়িয়েছে সুনাম, ব্যবসায়ের পরিধি বাড়ানোর পাশাপাশি পেয়েছেন সম্মাননা। 2004 সালে তো কারখানা শুরু করি, আমি লাভবান হয়েছি। ওই আমার এই জমি করেছি, গাড়ি করেছি। আমার মা এই 8 দিন সমিতির একজন গ্রাহক ছিল, ওখান থেকে লোন নিয়ে পরবর্তীতে এই কারখানা তৈরি হয়। এখনো তাদের আমরা সদস্য আছি। তার দেখা দেখি এলাকায় আরও কিছু কারখানা গড়ে উঠেছে। কারখানাগুলোতে কাজ করে অনেকে স্বাবলম্বী হয়েছেন। এছাড়া অনেকে শ্রমিক হিসেবে কাজ শিখে পরবর্তীতে আদ্দিনের সহযোগিতায় গড়ে তুলেছেন কারখানা। 7 বছরে কড়াই কারখানা কাজ করতেছি। আমি এই করি, আমি সংসারটা বেশ সুন্দরভাবে নিয়ে যাচ্ছি। আগে আমার সংসার চালাতে একটু কষ্ট হইতো, কিন্তু এই কারখানায় কাজ করার পরে আমাকে যে বেতন দেয় সেই বেতনে আমরা খুশি। আদ্দিন থেকে লোন নিয়ে আমরা এই কড়াই কারখানা শুরু করেছিলাম। কাজগুলো শিখে আমি নিজেই কারখানা করি। গ্রামের মানুষদের স্বাবলম্বী করে গড়ে তোলার লক্ষ্যে আদ্দিন ওয়েলফেয়ার সেন্টার সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখবে বলে জানান এই কর্মকর্তা। সবাই স্বাবলম্বিতার দিকে আগাচ্ছে, সবাই নিজেদের সংসারের পাশাপাশি ওখানে যারা শ্রমিক আছে তাদেরও উন্নয়ন করতেছে। আর এটা আদ্দিনের সহযোগিতায় এই কাজটা করছে, সবাই তার আদ্দিনের কাছে তারা ঋণী। বর্তমানে বিপ্রকোনা গ্রামে 9টি কারখানায় বিভিন্ন সাইজের কড়াই সহ স্বল্প পরিমাণে রুটি বানানোর তাওয়া তৈরি হচ্ছে। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। এবার স্ট্যান্ডার্ড ব্যাংক বাণিজ্য সংবাদ। ঠাকুরগাঁও রানী সংকুলে বিরল প্রজাতির একটি নীলগাই পাওয়া গেছে। উপজেলার যদুয়ার কুলিক নদীতে নীলগাইটি পাওয়া যায়। রানী সংকুল উপজেলা বন কর্মকর্তা শাহজাহান আলী জানান, নীলগাইটি ভারত থেকে এসে যদুয়ার এলাকায় কুলিক নদীর ঝোপঝাড়ে আটকা পড়লে কয়েকজন জেলে গাইটিকে উদ্ধার করে। পরে নীলগাইটিকে দিনাজপুর সামাজিক বন বিভাগের মাধ্যমে রামসাগর পার্কে পাঠানো হয়। এবার পার্টেক্স খেলার খবর। সাফ চ্যাম্পিয়নশিপের একমাত্র ম্যাচে আজ লড়বে ভারত ও শ্রীলঙ্কা। বঙ্গবন্ধু স্টেডিয়ামে সন্ধ্যা 7টায় শুরু হবে ম্যাচটি। আসর শুরুর আগে প্রীতি ম্যাচে বাংলাদেশকে হারিয়ে বেশ আত্মবিশ্বাসী লঙ্কানরা। তবে টুর্নামেন্টের সবচেয়ে ধারাবাহিক আর শক্তিশালী দল ভারতের বিপক্ষে নিজেদের সেরা খেলাটাই খেলতে হবে বলে বিশ্বাস করেন তাদের কোচ। এদিকে বর্তমান চ্যাম্পিয়ন ভারত চায় নিজেদের পারফরমেন্সের ধারাবাহিকতা ধরে রাখতে। 7 বারের চ্যাম্পিয়নরা এবারও এসেছে শিরোপা জেতার মিশন নিয়ে। এশিয়া কাপে ভালো পারফরমেন্স করে জাতীয় দলে নিয়মিত খেলোয়াড় হতে প্রত্যয়ী বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ডানহাতি ওপেনার লিটন কুমার দাস। 3 বছর আগে ওয়ানডে অভিষেক হলেও এখন পর্যন্ত মাত্র 12টি ম্যাচ খেলেছেন তিনি। তবে এখন পর্যন্ত ওয়ানডেতে কোনো স্মরণীয় ইনিংস উপহার দিতে পারেননি 23 বছর বয়সী এই ব্যাটসম্যান। তাই এশিয়া কাপের আগে শর্ট সিলেকশন নিয়ে অনেক পরিশ্রম করেছেন লিটন দাস। দলের অভিজ্ঞ ক্রিকেটারদের সাথে তরুণরা ভালো করলে শিরোপা জেতা সম্ভব বলে মনে করেন তিনি। মিরপুরে জাতীয় দলের অনুশীলন শেষে এসব কথা বলেন লিটন দাস। শেষ করার আগে ইউপিএ সংবাদ শিরোনাম আরেকবার। ট্রাফিক সচেতনতা কর্মসূচির প্রথম দিনে রাজধানীতে যত্রতত্র যাত্রীবাহী গাড়ি থামতে দেওয়া হচ্ছে না। বন্ধ রয়েছে বিভিন্ন রুটের লেগুনা পরিবহন। নাজিমুদ্দিন রোডের কারাগারে চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলার বিচার কাজ শুরু। আদালতে উপস্থিত হয়ে ন্যায় বিচার না পাওয়ার আশঙ্কা খালেদা জিয়ার।
গণতন্ত্র সুপ্রতিষ্ঠিত বলেই জনগণ তাদের পছন্দের প্রার্থীকে নির্বাচিত করতে পারছে। রাজশাহী ও সিলেট সিটির নবনির্বাচিত মেয়রের শপথ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী। এবং পদ্মার অব্যাহত ভাঙনে ক্রমেই ছোট হচ্ছে শরীয়তপুরের নড়িয়া উপজেলার মানচিত্র। নদীগর্ভে প্রায় বিলীন 200 বছর পুরনো মুলফতগঞ্জ বাজার। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এছাড়া এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন www.youtube.com/ATN Tube News। সাবস্ক্রাইব করে এটিএন বাংলার সাথেই থাকুন।